আমি প্রথম লটে মাছ বিক্রি করছি হলো তেলাপিয়া মাছ 2 টন। কোন কোম্পানির তেলাপিয়া? এটা তেলাপিয়া সাকিব এগ্রো থেকে আমি নিছি। এটা রেট কেমন ছিল তখন? আমি ভালো রেট পাইছি আলহামদুলিল্লাহ। তো গড় হিসাব করলে আমি 195 থেকে 200 টাকা পাইছি। 195 থেকে 200 টাকা রেট পেয়েছেন। হ্যাঁ, ওটা কয়টা কেজি ছিল? ওটা ছিল আপনার 4টা 3টা। 3টাই কেজি। হ্যাঁ, আমি 210 টাকা রেট পাইছি হলো আপনার লাস্ট টিপ যখন আমি বিক্রি করি তখন সেটা 2টা কেজি ছিল। 2টা কেজি ছিল। 2টা কেজি ছিল। সেটা 210 টাকা রেট পাইছে। 210 টাকা করে প্রায় 700-800 কেজি মাছ আমি বিক্রি করছি। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত মাহমুদ ভাইয়ের খামারে, যিনি একজন প্রবাসী ছিলেন এবং পাশাপাশি একজন মাদ্রাসা শিক্ষক। এই শিক্ষকতার পাশাপাশি তিনি এসে তেলাপিয়া চাষ করে পেয়েছেন দারুণ এক সফলতা। তো চলুন আর দেরি না করে চলে যাই মাহমুদ ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই। কি করতেছেন? এই যে মাছের খাবার দাবার প্রস্তুতি নিচ্ছেন? নিতেছি। আচ্ছা 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 ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি তো মাহমুদ ভাইয়ের ভাই। মেজো ভাই আর কি, আমার বড় ভাই, আমি মেজো ভাই আর কি। আচ্ছা 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 মাহমুদ ভাই, তাহলে খাবার দেন, খাবার দেওয়ার পর একটু বসে কথা বলি। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। তো মাহমুদ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো মাহমুদ ভাই, আমরা যে বর্তমান পুকুরটির সামনে দাঁড়িয়ে আছি, এটা কত শতাংশের পুকুর আপনার? এটা হলো আমার 120 শতক। 100 শতকে ছিল ভাঙ্গি টাঙ্গি, আরো এটা ইয়া হইয়া এটা 120 শতক। 120 শতাংশ। 120 শতকে আছে পুরো। আচ্ছা, এই পুকুরটি সহ আপনার মোট কতটি পুকুর আছে? এই পুকুর সহ আমার এই একটা পুকুর, আবার এখানে একটা 2টা পুকুর আপাতত আর কি। আর পরবর্তী টার্গেট আছে আমার পাশে আরেকটা বেড়ি আছে, ওইটাও আমি এই সামনের সিজনটা ওইটা ধরার চেষ্টা করতেছি। আর আরেকটা আছে আমার বাড়ির উত্তর পাশে। আচ্ছা আচ্ছা এটা আসলে এটাকে আমাদের দেশে গড় বলে আর কি, আপনার দেশে কি বলে জানি না। তো ওটারে আমি চাইতেছি, ওটার মধ্যে আমি সব মাছগুলি নার্সিং করবো, এটা রেডি করতেছি এখন। আচ্ছা যেমন কালকে একটা ফিরছি এটা মাটি রেডি কাটবো, এটা শুধু নার্সিং এর জন্য। বাকি আমার 3টা থাকবে আমার কালচারে ইনশাআল্লাহ। মানে বর্তমানে আপনার কাছে তাহলে পুকুর আছে 3টি। জি সামনের বছর আপনি 4টা করতে যাচ্ছেন? জি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা সেক্ষেত্রে আপনার 4টা পুকুরের জায়গায় 3টা হবে কালচার আর একটা হবে নার্সিং পুকুর। নার্সিং পুকুর। আচ্ছা আচ্ছা, এই যে এই পুকুরটি সহ আপনি যে 3টা পুকুরের কথা বললেন, এই 3টা পুকুর প্রত্যেকটি কত শতাংশের? এটা 60 শতাংশ, আরেকটা হলো 42 শতক। 42 শতক। 42 শতক। আর এটা তো বলেন 120 শতক। এটা 120 শতক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 3টা পুকুর কি আপনার নিজের নাকি লিসে নিয়েছেন? আমাদের নিজস্বই, বাকি নিজস্ব হইলেও এটা লিজে থাকতে হবে, কারণ ভাই বেড়াদর সবাই মিলিয়ে মালিক। তো আমি এককভাবে কিভাবে ইয়ে করি, তো ভাইদের সাথে বা চাচাদের সাথে সমন্বয় করে আমি এটা লিজের মতো নিয়ে নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা চাষ করতেছি আচ্ছা, মানে নিজেদেরই, but নিজেদেরই। সবার অংশীদারিত্ব আছে যেহেতু, সেক্ষেত্রে লিসেই নিচ্ছে। হ্যাঁ লিজে নিচ্ছি। আচ্ছা ভাই, এই যে আমরা যে পুকুরটার পাড়ে দাঁড়িয়ে আছি, এই পুকুরটিতে বর্তমানে কি কি মাছ আছে? এটাতে বর্তমানে তেলাপিয়াটা হলো বেশি, আমার হাইলাইট যেটা সেটা হলো তেলাপিয়া। আচ্ছা, মূল তেলাপিয়ায় চাষ করি। এটার পাশাপাশি আমি এই বাংলা মাছ যেটা রুই, মৃগেল, কাতল। মানে আপনি তেলাপিয়ার সাথে, তেলাপিয়া হলো মূল মাছ, হ্যাঁ। পাশাপাশি আপনার সাথী ফসল হিসেবে কিছু বাংলা মাছ দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তেলাপিয়ার কথা বললেন, এই পুকুরে কোন কোম্পানির তেলাপিয়া? এটা কোন কোম্পানির তেলাপিয়া? এটা তেলাপিয়া সাকিব এগ্রো থেকে আমি নিছি। আচ্ছা, শুরু থেকে ওনাদের সাথে পরামর্শ করে আমি প্রথম অ্যাক্টিভ নিছি। প্রথম তেলাপিয়া 10,000 তেলাপিয়া নিছি, পরে 12,000 অর্ডার করি। এটা এখন যেটা চাষে আছে এটা দ্বিতীয় ট্রিপ আর কি আমার। মানে সাকিব এগ্রো যে তেলাপিয়া, অর্থাৎ এসে তেলাপিয়া, এসে তেলাপিয়াটা আপনি দ্বিতীয় ট্রিপ করতেছেন। হ্যাঁ। আচ্ছা, 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন, তাহলে এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। আপনি মাছ চাষে আসলেন কত বছর ধরে? বাণিজ্যিক চাষ যেটা, এটাতে আসছি আমি এই বছরেই, অর্থাৎ 2025 সালে। হ্যাঁ 2025 সালের মাস থেকেই আমি এটা শুরু করছি। এর আগে আমার শখ ছিল আর কি, শখের বশত আমি
একটা ছোট পুকুর আমার, এটাতে আমি এককভাবে আমি মাছ চাষ করতাম। এটা বাণিজ্যিক না, শুধু খাওয়া দাওয়া করতাম, নিতাম আর পাকাপোক্ত কিছু মাছ বিক্রি করতাম। পরে আমি তো বিদেশে ছিলাম, বিদেশ থেকে আগেও মাদ্রাসায় ছিলাম, মধ্যখানে বিদেশে গেছি, বিদেশে ছিলাম অনেক বছর, পরে দেশে চলে আসলাম। এসে এখন মাদ্রাসা দেখাশোনা করতেছি, মাদ্রাসার পাশাপাশি এখন অবসর টাইম আছে আমার, ওই টাইমটা কিভাবে কাজে লাগাবো সেই জন্য আমি বাণিজ্যিকভাবে মাছ চাষ করার একটা চিন্তা ভাবনা করি। তো এই চিন্তা ভাবনা থেকে আমি সাকিব এগ্রোর সাথে পরামর্শ করি। তো আলহামদুলিল্লাহ ওনারা আমার অনেক ভালো পরামর্শ দিচ্ছে, ওই পরামর্শ মোতাবেক আমি কাজ করতেছি বা ওনাদের গাইডলাইন আমি দেখি চলতেছি। তো প্রথম যে টিপ আমার তেলাপিয়ার চাষের যে এটা করছি আমি, ওটাতে আলহামদুলিল্লাহ আমি ভালো দেখছি, এজন্য আমি আবার দ্বিতীয় টিপ শুরু করছি। তো এটা আসলে পাশাপাশি এটা মাদ্রাসার শিক্ষকতা টিচারি পাশাপাশি এটা আমার নিজের বাড়ি, নিজের পুকুর, এগুলি সব। এই জন্য আমি ওই চিন্তা ভাবনা থেকে আমি মানে কিছু টাকা পয়সা ইনকাম হবে, আর পাশাপাশি শখটাও আমার পূরণ হলো। তো এই সূত্র থেকে আমি এটা শুরু করছি। আচ্ছা আচ্ছা, মাছ চাষে অর্থাৎ আপনি আগে থেকে টুকিটাকি ছিলাম, হ্যাঁ। আর এবছর থেকে আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছেন, তাই তো? জি। আচ্ছা, তাহলে এই মাছ চাষে যে কদিন যাবত আছেন আপনি, সেক্ষেত্রে আপনার মাছ চাষ করে কি উপলব্ধি হচ্ছে? আসলে মাছ চাষে কি কোনো প্রকার লস আছে? মাছ চাষে যদি আপনি ভালোভাবে গাইড মানি চলি, যদি মাছ চাষ করেন না, আমি মনে করি এটা লসের কোনো কিছু আমি দেখি না। আচ্ছা, আপনি যদি ভালোভাবে করেন, যে আপনার যারা বিশেষজ্ঞ, বিশেষ করে সাকিব এগ্রো থেকে আমি যে মাছগুলা নিতেছি, আমি তো সবসময় ওনাদের সাথে পরামর্শ রাখি, আমি ফোন করি, মাছের কোনো একটা কিছু হইলে ওনাদেরকে জানাই। তো ওই গাইডলাইন থেকে যদি আমি সবগুলা মানি, আমি যদি করি, হয়তো কিছু হইতে পারে। আমাদের দেশের মাটি ভালো না, আমাদের দেশে পানি বেশি হয়, বর্ষাকাল আসলে পানি পুকুর পাড়ে উঠে যায়। তো সব কিছু করা যায় না, যেটা মানার আমি ওইটা সাকিব এগ্রো থেকে পরামর্শ নিয়ে আমি অগ্রসর হইতেছি। আমি দেখতেছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি সব কিছু মাইনা যদি চাষ করেন মাছের, আমি মনে করি এটা লসের কোনো কিছু আসে না। আচ্ছা, অর্থাৎ আপনি বললেন যে কৃত্রিম, মানে আপনাদের এলাকা যেহেতু একটু বন্যা প্রবণ এলাকা, এই প্রকৃতি সৃষ্ট যে দুর্যোগগুলো আছে এগুলো যদি বাদ দিই, এমনিতে যদি সঠিকভাবে সঠিক পন্থায় মাছ চাষ করা যায়, সেক্ষেত্রে মাছ চাষে কোনো প্রকার লস নেই। না। আচ্ছা আচ্ছা, বর্তমানে আপনার যে পুকুরটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এটা এসে তেলাপিয়া আছে, তাই না? এটার গ্রোথ কেমন? কি কি সাইজের মাছ আছে এখানে? 11,000 ফোনা যেটা বলছিলাম যে দ্বিতীয় ধাপে পাঠাইছি, এগুলি আমার এখন বর্তমানে 3টা থেকে 4টা, বেশিরভাগ 3টাই কেজি। বয়স কতদিন এটার? বয়স তো এটার এখনো 4 মাস চলতেছে, এখনো 4 মাস পুরোপুরি হয় না? পুরো হয় না, 4 মাস পুরোপুরি হয় না। তাতে আপনার মাছ কত 3টা থেকে 4টা কেজিতে আছে? 3-4টা কেজি এসে গেছে। আচ্ছা, ম্যাক্সিমাম বললেন? ভাইও আদার দেয়, আমি তো ফাঁকে ফাঁকে ঢাকা চলে যেতে হয়। তা আমার ভাইওগুলো জানা ভালো, আলহামদুলিল্লাহ, মাছ অনেক বড় হয়েছে, আগাইছে। আর এখন শীতের কারণে তো সব মাছে একটু খাপ খাইয়া থাকে, তারপরে আমি দেখতেছি আমারগুলো আলহামদুলিল্লাহ ভালো। এছাড়াও আমার মনে করেন আগের ট্রিপের কিছু মাছ আছে, এগুলি তো প্রায় 1.5 কেজি পার হয়ে গেছে, প্রায় 15-2 কেজি হয়ে গেছে। আগের ট্রিপের কি মাছ এটা? তেলাপিয়া। তেলাপিয়া, এসে তেলাপিয়া, মানে সাকিব এগ্রো এসে তেলাপিয়ার কথা বলতেছেন? 1.5 কেজি পার হয়েছে বলতে আপনি তো এই বছর 2বার করতেছেন। হ্যাঁ, প্রথমটা তো নিছেন মার্চে। আচ্ছা, তো মার্চের তেলাপিয়াটা এখন কয়টা কেজি? এখন তো 15-2 কেজি। 15-2 কেজি হয়ে গেছে? 1.5 কেজি, 15-2 কেজি। আচ্ছা আচ্ছা, একবারে খুব সুন্দর লাগে। তাহলে এটা কত মাস বয়স দাঁড়ালো? আপনি ধরেন মার্চ থেকে ডিসেম্বর। তাহলে আমাদের এখানে হলো 10 মাস পুরাবই না, কারণ মার্চের 15 তারিখে তো মাছটা পাঠানো হয়। 15 তারিখের পরে আমি পাইছি মনে হয় 17-18 তারিখে। 17-18 তারিখে পাইছেন? আচ্ছা আচ্ছা, তাহলে অল্প সময়ে ভালো একটা গ্রোথ চলে আসছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো গ্রোথ আসছে। আচ্ছা, এই যে 1.5 কেজি যে হয়েছে মাছটা, সেক্ষেত্রে মাছে কোনো প্রকার ডিম দিয়েছে? না, ওইরকম দেখতেছি না। যেগুলি আছে তেলাপিয়া, এগুলি কোনো ডিম এখন পর্যন্ত দেয় নাই। আচ্ছা, দেখতেছি আর কি। আচ্ছা আচ্ছা, সুযোগ নাই তো দেওয়ার, যেহেতু হরমোন প্রদান করা হয়েছে ঠিকঠাক ভাবে। আচ্ছা, এই যে ভাই আপনি যে মাছ বিক্রি করেছেন, প্রথম লটেরটা তো বিক্রি করছেন, কি পরিমাণ মাছ বিক্রি করছেন? আমি প্রথম লটে মাছ বিক্রি করছি হলো তেলাপিয়া মাছ 2 টন। 2 টন মাছ বিক্রি করেছেন। এটা রেট কেমন ছিল তখন? আমি ভালো রেট পাইছি আলহামদুলিল্লাহ। আমি তো এখানে বিক্রি করি নাই। কোথায় বিক্রি করেছেন? সমুহানি, চৌরাস্তা, মাইজদি, এরপরে সোনাপুর, এই 3 জায়গায় আমি মাছ বিক্রি করছি।
তো গড় হিসাব করলে আমি 195 থেকে 200 টাকা পাইছি। 195 থেকে 200 টাকা রেট পাইছেন। হ্যাঁ, ওটা কয়টা কেজি ছিল? ওটা ছিল আপনার 4টা 3টা। 4টা 3টাই কেজি। হ্যাঁ, আমি 210 টাকা রেট পাইছি হলো আপনার লাস্ট টিপ যখন আমি বিক্রি করি তখন সেটা 2টা কেজি ছিল। 2টা কেজি ছিল, 2টা কেজি ছিল। সেটা 210 টাকা রেট পাইছে। 210 টাকা করে প্রায় 700-800 কেজি মাছ আমি বিক্রি করছি। আচ্ছা, যেই মাছটা বিক্রি করেছিলেন 3টাই কেজি, ওইটার বয়স কত ছিল? 4 মাস? ওটা 4 মাসও হয় নাই, বন্যার কারণে 4 মাস হয়তো। আমি 4 মাসের আগে, কারণ পানি আসতেছে, আচ্ছা আচ্ছা ডুবে যাবো, মাছ চলে যেতে পারে, এই ভয়ে আমি 3টা কেজি বিক্রি করি। আচ্ছা, আপনাদের যে বন্যার যে টার্গেট ছিল সমস্যা, 2টাই আমি বিক্রি করবো। আচ্ছা, তার যে মানে বন্যার প্রবণতা দেখে তাড়াতাড়ি বিক্রি করে দিয়েছেন। তাড়াতাড়ি বিক্রি করে ফেলছি। তারপরেও তাও আপনার 3.5 মাস 3.5 মাস প্লাস ছিল। আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা, তাতে মোটামুটি ভালো একটা গ্রোথ পাইছেন এবং ভালো একটা বেনিফিট দেখতে হয়েছে। পাইছি। তখন রেট ভালো ছিল, আমি চতুর্দিকে খবর পাইছি, যার কারণে আমি চিন্তা করলাম যে বন্যা যদি উঠিয়ে যায়, আল্লাহ না করুক, মাছ চলে গেলে তো আর কিছুই পেলাম না। না না, সেটাই এর তো। আগের বছরে আমি অনেক লস খাইছি। আমার ছোট পুকুরটাতে অনেক মাছ ছিল, এক রাত্রের ভিতরে সবগুলি মাছ চলে গেছে। পুকুরে পাড়ে পানি উঠে গেছে প্রায় মাজার উপরে। তো এখানে মাছ কিভাবে রোখাবো, সব চলে গেছে মাছ। আচ্ছা আচ্ছা এই কারণে এই ভয়ে আমি বিক্রি করে ফেলছি। আচ্ছা 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 ভাই, এই যে মাছ তো আপনি বিক্রি করলেন, 2টাই তো বিক্রি করছেন, 2টা কেজিও বিক্রি করছেন, হ্যাঁ, 3টাও কেজি বিক্রি করছেন। হ্যাঁ। এই যে বিক্রি করার সময় বাজারের চাহিদাটা কেমন ছিল? আপনি যে চৌমনি বিক্রি করলেন, তারপর সোনাপুর বিক্রি করছেন। না না, আলহামদুলিল্লাহ অনেক চাহিদা ছিল মাছ তখন। আমি লাস্ট ট্রিপ যখন বিক্রি করি, আমার এই মেজু ভাইও ছিল আমার সাথে, আমরা গাড়ি দিয়ে যাইতেছি মাছ নিয়ে। তো চৌরাস্তা থেকে আমারে ফোন দিল একজনে, কয় ভাই আপনি মাছ আসতেছে কিনা? আমি কই, হ্যাঁ মাছ নিয়ে আসতেছি। আমার এই চৌরাস্তার আগে একটা বাজার আছে বজরা, ওখানেও মাছ নামাইছি কিছু কিছু, আর কি, এত বেশি না। এখন ওখানে কিছু মাছ নামাইবার কথা ছিল, চৌরাস্তায় এরা বলতেছে না ভাই আপনি কোথাও মাছ নামাইবেন না, আপনি ডাইরেক্ট এখানে চলে আসেন। মানে একটা কামড়া কামড়ি ভাব। কামড়ি ভাব। তখন আমি আমার বাইরে বললাম আমি কি করা, এদেরকে যেহেতু আপনি ওয়াদা দেন নাই, তাহলে ওখানেই চলেন। আবার আমার ভাই ছোট যেটা, ওই চৌরাস্তায় একটা মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়। আচ্ছা, তো এর সাথে আবার ওই যে ওখানে মাছ বিক্রি করে যে লোকে, এর সাথে ভালো একটা সম্পর্ক আছে, যার কারণে আমার করে যে বাইরে বলেন তাড়াতাড়ি মাছ যেন অন্য কোথাও না নামায়, এক গাড়ি হোক 2 গাড়ি হোক আমার এখানে নিয়ে আসতে বলে। আচ্ছা আচ্ছা তো ওই দিন আমার 14 ডামের একটা গাড়ি ছিল, ও পুরো গাড়িটাই আমি ওখানে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা মোটামুটি আমি সকাল ফজর ওখানে যে পড়ছি, দেখা গেছে 8টা পর্যন্ত আমার মাছ সব বিক্রি হয়ে গেছে। 8টা পর্যন্ত মাছ বিক্রি হয়ে গেছে। বিক্রি শেষ। আচ্ছা, তাহলে চাহিদাটা অনেক বেশি ছিল। চাহিদা অনেক বেশি ছিল। আচ্ছা, ওইটা 3টা কেজি ছিল। 3টা কেজি ছিল। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে 3টা কেজির এটা তো চাহিদা আছে, 2টা কেজির তো চাহিদা আছে। হ্যাঁ, এখন আপনি যদি বাজারে যে বিক্রি করতে গেলেন, সেক্ষেত্রে তো আপনি দেখতে পেয়েছেন যে 3টা কেজির চাহিদাটা বেশি না 2টা কেজির চাহিদাটা বেশি? 3টা কেজির চাহিদাটা বেশি হলো আপনার যারা হোটেল চালায়, বিশেষ করে এরা 3টা কেজির মাছে নেয়। 3টা 4টা কেজি হলে এদের জন্য ভালো, পারফেক্ট হয়। 2টা কেজি মাছ হইলে মনে করেন একটা মাছের 2টা পিস করতে হয়, হোটেলে এটা কম চলে। আচ্ছা আচ্ছা এই জন্য তারা ওই 3টা কেজি 4টা কেজি এই মাছটাই তারা বেশি পছন্দ করে। আচ্ছা এই নোয়াখালীর দিকে এগুলা এই 3টা বা 4টা কেজি, 2টা কেজিও চলে, 2টা কেজিও যায় না যে তা না, যায়। মানে আপনার এদের এলাকার চাহিদা হলো 3টা কেজি পারফেক্ট। 3টা কেজি পারফেক্ট। আচ্ছা আচ্ছা 3টা 2টা আচ্ছা পারফেক্ট। আচ্ছা ভাই, আপনি কি লাভবান হচ্ছেন? এই তো আমি ধরেন একটা লট বিক্রি করছি, আর একটা লট চলতেছে আমার, আমি চাষ করতেছি, এটা খাওয়াইতেছি, কিছুদিনের মধ্যে এটাও বিক্রি করব, তাহলে আমি আশা করি অবশ্যই ভালো একটা প্রফিট আমি পাবো। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে খামারি হিসাবে আপনি বছরে 2-3 বার করতে পারবেন এবং যারা ক্রেতা আছে তারা মাছটা নিয়ে সুন্দরভাবে বন্টন করে মানে আহার করতে পারবে, সেদিক দিয়ে তারাও একটা ভালোভাবে পাচ্ছে সাইজটা মাছের। জি জি, তাই তো? আচ্ছা 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 ভাই, এই যে আপনি বললেন আপনার পুকুরে 1.5 কেজি সাইজের মাছটা আছে, তারপর আবার 3টা কেজিরও মাছ আছে, ঠিক আছে। কেউ যদি কোনো খামারি যদি চায় যে এসে তেলাপিয়াটা 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি করতে চায় বা 1টা কেজি করতে চায়, সেক্ষেত্রে কি করা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি মাছ আপনার এটা তো যেমন অনেকে শখের বশত রাখে, মাছ কত বড় হয় দেখার জন্য রাখে। তো যেমন আমার এগুলি আমি রাখতাম না, কিন্তু এগুলি ওই যে ব্যাট দেওয়ার পরে যেগুলি রয়ে গেছে, এগুলি এখন এরকম বড় হয়েছে। এটা সম্ভব, অসম্ভবের কিছু নেই। আচ্ছা আচ্ছা, আপনি সম্ভব। যেগুলা তেলাপিয়া এখন যেটা করতেছেন, এরা তো আদার এগুলাই খাবে। আচ্ছা আচ্ছা এটা তো এক্সট্রা পাবে, আর আপনি এটাকে ফালা লাগতেছে না, আচ্ছা এখানেই বড় হইতেছে। আচ্ছা আচ্ছা ভাই, সেক্ষেত্রে কি ঘনত্বটা কমিয়ে দিতে হবে? হ্যাঁ, ঘনত্ব কমাই দিতে হবে, কারণ আপনার এই মাছগুলি বড় হইতেছে,
বড় হিসেবে এটা পুকুরে যে জায়গাও তো তার জন্য লাগতেছে ওরকম, আচ্ছা অবশ্যই কোনো তো কমাই দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কোনো ডিম দেওয়ার সম্ভাবনা তো নাই? না না না। কারণ এসে তেলাপিয়া তো আপনার পুকুরেই আছে, যেটা 1.5 কেজি, এখনো পর্যন্ত ডিম দেন, আপনি তো নিজে সাক্ষী, জি, নিজেই তো প্রমাণ। দেয় নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম একজন খামারি হিসাবে 3টায় বিক্রি করলে খামারি নিজে লাভবান হয় এবং ক্রেতা আছে তারাও হ্যাঁ। লাভবান হয়। 3টে বিক্রি করলে তো আপনি মনে করেন অল্প টাইম বিক্রি করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা আপনি খাবারের উপরে মাছ 3টা আসতে বেশি একটা সময় লিঙ্গার করে না। আচ্ছা তাহলে আপনি একজন খামারি হিসাবে বা একজন বিজনেসম্যান মাছের ব্যবসা করতেছেন, এই হিসাবে 3টাতেই ভালো। আচ্ছা, এখন এই যে ভাই আপনার মাছ তো বাজারে বিক্রি করছেন, আপনি নিজেও তো যেহেতু নিজের মাছ নিজে তো একটু খাইছেন অবশ্যই। এবং পাড়া প্রতিবেশীদের তো দিয়েছেন, তারা কি বললো, মাছটা কেমন, খেতে কেমন সুস্বাদু? আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আমি বলবো যে আমি মনে হয় মাছ তো সবাই খায়, আমরাও খাই। আগে পরে অনেক মাছ দেখা গেছে গন্ধের জন্য খাইতে পারি না, রানলেও গন্ধ করে, কিন্তু এই তেলাপিয়া মাছ খুবই সুস্বাদু এবং রান্না করার পরে যে একটা সুঘ্রাণ আসে, এটাতে মনে হয় যে মানে কি জানি একটা মাছ খাইতেছি। আচ্ছা, এই তেলাপিয়াটা কোন তেলাপিয়া ভাই তাহলে? এটা এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া, এসে তেলাপিয়া মানে এসে তেলাপিয়া গ্রোথের দিক দিয়েও ভালো, খেতেও সুস্বাদু অনেক সুস্বাদু এবং বাজারজাত সুন্দরভাবে। অনেক সুন্দর, অনেক মজা এই মাছগুলি, বিশেষ করে আমাদের ফ্যামিলি সবাই আচ্ছা এই মাছগুলি খাইয়া এরা তেলাপিয়া। আরেকটা কথা বলি, চৌমানি চৌরাস্তার পাশে হলো মনে করেন যে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, আচ্ছা আচ্ছা ওদের ফ্যামিলিতে কেউ তেলাপিয়া মাছ খায় না। আচ্ছা ও সব মাছ খায় কিন্তু তেলাপিয়া মাছ খায় না। তা আমি যে গেলাম কেন, কয় ভাইয়া তেলাপিয়া মাছের গন্ধ কয়, ঘাসের গন্ধ কয়, এরপরে কেমন একটা গন্ধ হয়, এই জন্য আমার শ্বশুর আবার বাইরে থাকে, বিদেশে থাকে। এরা খুব সম্ভ্রান্ত পরিবার, অনেক বড় আলেম ফ্যামিলি, এরা তেলাপিয়া খায় না। তো আমি এখান থেকে মাছ নেওয়ার পরে কিছু মাছ আমার আপনার এই যে এই ড্রামের ভিতরে মারা গেছে। মরা মাছ তো বেশি একটা বেচা যায় না, দামও ভালো পাওয়া যায় না, বেশি না, মনে হয় 8-10 কেজি এরকম মাছ হবে আর কি। তো আমার ভাই তো ওই চৌরাস্তায় মাদ্রাসায় পড়ায়, তো ওরে করলাম যে একটা কাজ কর, কিছু মাছ নিয়ে যা তোর শ্বশুর বাড়িতে। কয়রে তেলাপিয়া খায় না, আমি কি এগুলা খাইবো, তুই নিয়ে যা। পরে এর প্রায় 5-6 কেজির মতো মাছ আমি করে দিছি, তো যেন না পৌঁছে তাড়াতাড়ি নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হে কইতেছে ভাইয়া এরা তেলাপিয়া কোনোদিন খায় না, কিন্তু এই মাছগুলি খায় আমার শ্বশুর তখন দেশে। মানে এত সুনাম করলো যে আমার বাইরে শ্বশুর বলতেছে যে আমার বড় পুত্রের পুকুরের মাছ এত মজা কেন, কি মাছ, কি খাওয়ায় তারা। আচ্ছা আচ্ছা, মানে খুবই হয়েছে, যে আমাদের ঘরে কেউ তেলাপিয়া খায় না। আমার ভাইয়া আমারে বললো আর কি, এই ঘরে কেউ তেলাপিয়া খায় না, কিন্তু এই তেলাপিয়াগুলি এরা খুব মজা পাইছে এবং কি এখনো ওই বাইরে কয় যে তুমি বাড়িতে গেলে মাছ নিয়ে আসিও, আচ্ছা পুকুরের মাছ নিয়ে আসিও। আচ্ছা, তাহলে তো আপনি অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলছেন এসে তেলাপিয়ার মাধ্যমে। মোটামুটি তেলাপিয়া অনেক মজার মাছ। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুর ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। আচ্ছা মাহমুদ ভাই, জি, এতক্ষণ তো শুনলাম আপনার মাছ চাষ প্লাস বিক্রি করা। এখন আমরা একটু জানতে চাচ্ছি যে এসে তেলাপিয়া, যে আপনি যে বিদেশে ছিলেন প্রবাসী হিসাবে, দেশে আসছেন, একজন মাদ্রাসা শিক্ষকতা করতেছেন, পাশাপাশি পুকুরে মাছ চাষ করতেছেন। এই যে পুকুরে মাছ চাষে আসার পরে এসে তেলাপিয়ার সাথে আপনার কিভাবে সংযোগ হলো বা যোগাযোগ হলো, সেই বিষয়ে যদি একটু বলতেন। সেই বিষয়টা আমি আসলে বিদেশ থেকে আসার পরে যখন আমার এই চাষ পদ্ধতি মানে বাণিজ্যিকভাবে কিভাবে আমি চাষ করতে পারি, বা আমার মনে যখন আসলো যে আমার তো অনেকগুলি পুকুর আছে, চাষ করার মতো জায়গা আছে, তো তাইলে আমি শুরু করি না। বা আমার কাছে বিদেশ থেকে চলে এসেছি তো বিদেশ ফেরত, তাহলে টাকা পয়সা অত বেশি একটা নাই, কিন্তু কম টাকার মধ্যে আমি কিভাবে কি করতে পারি, আমি এরকম একটা চিন্তা ভাবনা করতে করতে ওই ভিডিওতে আমি অনেকগুলি চাইতেছি, জানি যে ইউটিউবে এই সমস্ত চাষ পদ্ধতিগুলি খুব সুন্দরভাবে আসে, তো আমি অনেকগুলি দেখছি, অনেক কোম্পানির ভিডিওই আমি দেখছি, কিন্তু ওই সাকিব এগ্রোর কথাবার্তাগুলি আমার কাছে ভালো লাগছে, প্লাস ওনারা যেভাবে পরামর্শটা দেয় আমার কাছে সহজ মনে হয়েছে। সহজ মনে হওয়ার পর আমি একটা দুইটা না, আমার মনে হয় কয়েকশো ভিডিও আমি দেখছি, আপনাদের যে ইউটিউবে অনেকগুলি ভিডিও দেখছি, শুধু এই মাছ, সব মাছ সম্পর্কে তো আপনাদের ভিডিও আছে, আমি সবগুলি দেখি, সুযোগ পাইলে আমি দেখি। এতে করে আমার আসলো যে না, বাইরের সাথে আমি সরাসরি কথা বলি।
আর সরাসরি আমি একবার ফোন দিছিলাম মনে হয় আমি যাওয়ার জন্য, লোকেশনও আনাইছিলাম আপনাদের হেড অফিসে যাব। আমি বেশিরভাগ ঢাকায় থাকতাম তখন, এখন ঢাকায় থাকি। তো এটা থেকে আমি চিন্তা করলাম যেন ফোনে কথা বলি, কারণ ফোনে আপনাদের সাথে আমি সাকিব ভাইয়ের সাথে ফোনে আমি কথাবার্তা শুরু করি। তখন ওনারা আমার বিভিন্নভাবে বলছে যে আপনি এভাবে করলে এভাবে করতে পারবেন, এমনি করলে কম খরচে আপনি এটা আগাইতে পারবেন। আর তেলাপিয়া মাছ হলো সাকিব এগ্রোর যে তেলাপিয়াটা, এসে তেলাপিয়াটা, এটা খায় কম বাড়ে বেশি। আচ্ছা, তো এই কথাটা আমার মানে ব্রেনে ঢুকছে। পরে ভাইয়ের সাথে সাকিব এগ্রোর সাথে কথাবার্তা বলার পরে আমার মোটামুটি ভালো একটা মনে ভালো একটা আসলো যে না আমি করব। তখন এবার বাড়িতে এসে আমি এই পুকুরটা ফিসিয়ে আমি এটা রেডি কইরা এরপরে প্রথম আমি ওনাদের সাথে কথাবার্তা বলি, মাছের কন্ট্রাক্ট করি। এরপরে ওনারা মাছ পাঠায়, সাথে আমার যেটা খাবার দাবার যেটা লাগে পাউডার খাবার, ওটা সহ আমি একসাথে আইনা শুরু আচ্ছা, করছি। আচ্ছা, তো এটা আসলে প্রথম যেটা আনছি এটা এক হিসেবে পরীক্ষামূলক আনছি। তা আলহামদুলিল্লাহ ওইটাতে যেহেতু আমি ভালো একটা দেখতেছি, তাহলে তো অবশ্যই জানেন যে মনে একটা উৎপল্ল আসবেই। তো ওতে করে আমি সামনে অগ্রসর হইতেছি। যাক, অর্থাৎ আপনি আগে ভিডিও দেখতেন, হ্যাঁ। ভিডিও দেখতে দেখতে হেড অফিসে যাওয়ার প্ল্যানিংও করছিলেন, জি। যেতে পারলেন না, ফোনের মাধ্যমে তারপর পরীক্ষামূলক আনলেন, জি। আইনে সফলতা পেলেন, হ্যাঁ হ্যাঁ, এই আর কি, তাই তো? এটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। আবার যে একটা কথা বললেন, এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, হ্যাঁ, তাহলে খাইলে কম আমার ওই দিক দিয়ে আবার এই বেশি। কথাটা কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আছে, খায় কম বাড়ে বেশি, খায় কম, শুধু এইটা বাড়ে না, বেশি। 4 মাসে আবার 3টা কেজিও হয়, হ্যাঁ। যেটা আপনার আরে 4 মাসও লাগে নাই। আমি তো এটা নিজেই পাইলাম। আচ্ছা আচ্ছা আমি তো নিজেই পাইলাম যে এটা 4 মাস লাগেও নাই আচ্ছা আমার, যেটা এখন আসছে গ্রোথ আসছে যেটা। আচ্ছা ভাই, এই যে মাছ তো অর্ডার দিলেন, অর্ডার কিভাবে করছেন, কিভাবে আপনার মাছ চাষে আসা, এটাও বুঝতে পারলাম। তো মাছ চাষ অর্ডারের আগে সাকিব এগ্রোতে আপনি যখন যোগাযোগ করেছেন, তখন কি তারা আপনার পুকুর বা পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছিল? হ্যাঁ, জানতে চাইছে। ওনারা আমার জিজ্ঞেস করছে আপনার পুকুর কতটুক বা পরিবেশ কিরকম, কি আসো বিষয়। আমি বলছি সব খোলামেলা। তো বলার পরে যেমন আমাদের দেশে বর্ষায় সমস্যা হয় বা নিচে এলাকা, এগুলো আমি বলছি ওনারা। তো বলছে আপনি নেটের ব্যবস্থা করবেন, যদি বর্ষাকালে পানি হয় বেশি হয়ে যায়, পাড়ের উপরে পানি যদি আসি যায়, তখন আপনি নেট দিয়া মাছটা হেফাজত করতে হবে। এই তাছাড়া আমার পুকুর গভীরতাও আছে, পানি যদি কমানো লাগে কমাইতেও পারি। আচ্ছা আচ্ছা, তো পরিবেশ সম্পর্কে ওনারা জিজ্ঞেস করছে, আমি সব বলছি, ওই অনুপাতে ওনারা আমার পরামর্শ দিচ্ছে, তারপর মাছও দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে মাছ তো অর্ডার দিলেন, পরিবেশ সম্পর্কে তারা জিজ্ঞেস করলো, এখন মাছ অর্ডার দিয়ে আইনেই তো মনে করেন এক জায়গায় যে জায়গায় মন চায় সে জায়গায় ছাড়া যাবে না, এই জন্য তো নার্সিং পুকুর তৈরি করতে হবে। অবশ্যই। ঠিক আছে, তো এই নার্সিং পুকুরটা আপনি কিভাবে তৈরি করছেন, আর নার্সিং পুকুরের গুরুত্বটা কি, এটা করলে কি সুফল পাওয়া যায়, আর না করলে কি প্রবলেম ফেস করতে হয়, একটু যদি বলতেন। এটা আপনার তো আমার যতটুকু 1 বছরে যে অভিজ্ঞতা হয়েছে ওটা থেকে আমি বলতে পারি আর কি, কারণ আমি তো পুরান না, আমি যতটুক পাইছি অতটুক বলবো। কারণ আমি প্রথম যেই মাছগুলো আনছি এগুলা আমি আপনাদের ভিডিওতে দেখছি, নার্সিংয়ের বিকল্প কোনো কিছু নেই। কারণ হলো আপনি যদি ছোটোখাটো একটা জায়গা, যেমন 5 শতকের একটা জায়গা যদি আপনি বাউন্ডারি করি, বাউন্ডারি মানে কি নেট দিয়া নিচে কিন্তু মাটি থাকতে হবে, নিচে মাটি থাকতে হবে। নিচেও যদি আপনি নেট দিয়ে দেন তাহলে তো মাটির সাথে মাছগুলির সংযোগ না হইলে এটা বাড়বে না। এই জন্য আপনি ওই নিচে মাটি রেখে চতুর্দিকে যদি আপনি নেট করে এখানে পোনাগুলা ছাড়েন, তাহলে আপনি খাবার দিলে সবগুলি মাছ একটা টাইম খাবারটা পাবে। এখন আমার পুরা 60 শতকের একটা পুকুর, এটার মধ্যে যদি আমি 10,000 পোনা আনি ফেলাই নার্সিং করি, তা আপনি পাউডার দিলাম, খাবার দিলাম, কোনখান দিয়ে দেবো? আমি 60 শতক পুরা পুকুরে ঘুরে ঘুরে খাবার দেওয়া সম্ভব হবো? না না, সেটা তো সম্ভব হবে না। তাহলে আপনি ওই ইয়েটা করে না, আপনি মানে 5 শতক, 2 শতক, 5 শতক, 4 শতক, যতটুক পারেন অতটুকু নেট করি আপনি এখানে পোনাটা ফেলান। 1 মাস রাখেন, 1.5 মাস রাখেন, সর্বোচ্চ 1 মাস 1.5 মাস রাখলে আমার মনে হয় ভালো হয়। বাকি 1 মাসে আসা যায়। আপনি যদি ভালোভাবে আদার খাবান, তাহলে এগুলি 1 মাসে আপনার পোনাগুলি ছাড়ার মানে কালচারে দেওয়ার উপযুক্ত। কয়টা কেজি আসে, আপনার কয়টা কেজি আসছিল? 30টা 40টা কেজি আসলে মানে উপযুক্ত এটা। আচ্ছা আচ্ছা, আপনি নার্সিংয়ে যদি 30টা 40টা কেজি আছে, এটা হলো সবচেয়ে তো এই জন্য আমি নার্সিংয়ের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করছি। আচ্ছা, আমার 7 দুগুণে 14 শতকের আমার একটা জায়গা আছে, এটা আমি এখন এটা করে নিতেছি। কারণ নার্সিংয়ের গুরুত্বটা আমি বুঝছি যে নার্সিং না করলে আপনি তো এই মাছ সবগুলি এক সমানে আনতে পারতেছেন না।
তবে হিসাবও রাখা যাচ্ছে না। হিসাবও রাখা যাচ্ছে। আমি পুকুরে এনে সারে দিলাম, এরপরে পাউডার দিলাম এক জায়গায় দিই, অনেকগুলি ওই পারে, কিছু এ পারে, তো সবগুলি তো গ্রোথ, কেউ আদার পাইলো কেউ পাইলো না, খেতে আচ্ছা পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নার্সিং পুকুরটা কিভাবে রেডি করেছিলেন? নার্সিং পুকুর আমি যেটা এখন রেডি করতেছি, তখন তো রেডি করবো কি, তখন তো আমার পুকুরের মধ্যে আমি নেট, আচ্ছা, নেট দিয়ে চতুর্থ করছিলেন, side এ net মানে দিয়ে একই করছি। পুকুরে করছিলেন? একই পুকুরে করছি, এটা একটাই ছিল পুকুর। বাকি এখন আমি যেটা করতেছি, এটা হলো আমি আমার 7 শতক জায়গা, এটাতে আমি মানে করেন গাতা আছে, গর্ত করা আছে, তারপর কিছু ফ্যাক্ট্যাক আছে, তো এগুলি আমি পরিষ্কার করবো, উঠামো। এখন পুকুর পিছিয়ে রাখছি, এটা শুকাইয়া এরপর আপনার চুন, লবণ, এরপরে আপনার এটা কি কয় ব্লিচিং, যদি জায়গা দেয়া গেছে পাতা ফুতা গাছের নিচে হয়, ব্লিচিং দিয়ে আপনাকে জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার পরে আপনি ফোনাগুলি ফালাইলে এখানে আর কোনো সমস্যা হবে না, গ্যাস তৈরি হবে না। আর যদি গাছগাছাড়া না থাকে, একদম রোদ এরিয়ার মধ্যে থাকে, তাহলে আরো বেশি ভালো হয় আচ্ছা আচ্ছা বাচ্চার ফোনার জন্য। আচ্ছা, নার্সিং এর যে গুরুত্ব, হ্যাঁ, এটা অপরিহার্য। অপরিহার্য, এটা তো লাগবেই। আচ্ছা, আচ্ছা। যদি তেলাপিয়া চাষ করেন বাণিজ্যিক ভাবে, আচ্ছা তাহলে নার্সিং আপনাকে করতেই হবে। আচ্ছা ভাই, আপনি যখন নার্সিং এ পোনাটা ফালাইছিলেন, তখন ওইটা কত হাজার লাইনে ছিল? ওটা 5-6 হাজার লাইনের। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি মেন রোড থেকে মাছটা রিসিভ করেছিলেন, নাকি আপনার বাড়ি পর্যন্ত দিয়ে না, গেছে? প্রথমটা আমি মেন রোড থেকে রিসিভ করছি, পরেটা আমার বাড়িতে এনে দিয়ে গেছে। সেক্ষেত্রে কি আপনার মানে এই যে অর্ডার যে করলেন, সেক্ষেত্রে কি ফুল পেমেন্ট আগেই করে দিতে হয়েছে? কিছু টাকা দিয়ে এটা বুকিং করছি, হুম। পরে যখন আপনাকে আপনার মাছটা যখন আসবে, আসার আগের দিন আপনি টাকাটা পে করলে। আচ্ছা 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 ভাই, এই যে নার্সিং করে তো আপনি কালচারের মাছটা দিচ্ছেন, কালচার পুকুর কিভাবে রেডি করছেন যদি একটু বলতেন? কালচার পুকুর আমার এটা আমি 1 মাস শুকাইছি, 1 মাসের বেশি হবে শুকাইছি। শুকাইবার পরে এবার আমি চুন দিছি, লবণ দিছি, এরপরে বিশেষ করে চুন লবণই দিছি। আর যেহেতু প্রাথমিক, তো আমি তো আর অত বেশি একটা ভালো জানি না, যতটুকু জানছি বা জিজ্ঞেস করি আপনাদের থেকে যতটুকু পাইছি, বাকি চুন লবণটাই আমি বেশি দিছি। দেওয়ার পরে পানি ছাড়ছি, পানি ছাড়ার পরে আবার চুন দিছি। আচ্ছা, চুন দেওয়ার পরে কিছুদিন ইয়াই ছিল, মানে স্থির রাখার জন্য। স্থির রাখার জন্য ছিল কিছুদিন। পরে আমি ডিপের পানি তখন পানি ছিল না আশেপাশে কোথাও, ডিপের পানি ঢুকাইতে আমার একটু সময় লাগছে। 2 ইঞ্চি পাইপের পানি তো একটু আস্তে ওঠে। আর মনে করেন যে মাছ ওইদিকে ওই সময়গুলিতে তো একদম শুকনা থাকে, সব নিচে পানি নিচেও কম থাকে। তো এই পানি যতটুক দিতে পারছি, মোটামুটি পানি আমার 4 ফিটের উপরে যখন আসছে, তখন আমি মাছ দিয়েছেন। এবং এই যে দেখতে পাচ্ছি আপনার পুকুরে যে সুন্দর করে আপনি নেটিং এর ব্যবস্থা করছেন, হ্যাঁ, জি। এটাতে তো আপনার পুকুরে বক বা অন্যান্য প্রাণী বা পাতা হোক কোনো কিছুই পড়তেছে না। না না, আবার চারপাশ দিয়েও নেটিং দিছে। হ্যাঁ। আচ্ছা, এই যে চুন দেওয়া, নেটিং করা, এই বিষয়ে আপনি জানলেন কিভাবে, যেহেতু আপনি নতুন? এটা আমি আপনাদের ভিডিওতে আমি এই অভিজ্ঞতাগুলি অর্জন করছি। আপনাদের আমি বলছি না যে আপনাদের ভিডিও আমি মনে হয় তেমন একটা রাখি নাই, সবগুলি আমি দেখি। সেক্ষেত্রে সাকিব এগ্রো আপনাকে পরামর্শ দিয়েছিল? হ্যাঁ, সাকিব বাবু আমার পরামর্শ দিছে, আপনি যদি উপরের যে পাখিগুলি আছে, পাখিগুলি যদি আপনার এই অনেক পাখিতে জীবাণু থাকে, অনেক পাখি জীবাণু ফেলাই যায়, এতে করে মাছের অনেক ক্ষতি হয়। সেই জন্য আপনি যদি উপরে নেটিং করেন, তাহলে দেখা গেছে কোনো পাখিগুলি পড়বে না। আর অনেক বড় বড় পাখিগুলি আছে, এগুলি অনেক বড় মাছও ধরে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা নেট থাকলে আর এটা ধরে নিতে পারবে। আচ্ছা, বুঝতে পারলাম। তো এই যে নার্সিং কমপ্লিট করে আপনি কালচারে যখন মাছটা দিচ্ছেন, কালচার পুকুর রেডি করার পরে তারপর তো এটাকে খাবার দিতেছে, এই যে কখন কোন মিলি সাইজে খাবার দিবেন, কয় বেলা দিবেন, এটা জানলেন কিভাবে? এটাও আমি আপনাদের সাকিব এগ্রো থেকে জানছি। কিভাবে? ওনারা আমার গাইড করছে। আমার মাছের সাথে তো আমার একটা গাইড বুক দিচ্ছে, আমাকে বই দিয়েছে? বই দিয়েছে। আচ্ছা, মাছের সাথে গাইডলাইন বইও দেয়? হ্যাঁ হ্যাঁ, ওই বই দেখি আমি মাছের আদার খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, মানে ওই বইয়ের ভিতরে কি আদার খাওয়ানো ছাড়া আর কোনো কিছু আছে? আছে, সব বিস্তারিত আছে, সব বিস্তারিত আছে। বিস্তারিত। আপনি নার্সিং কিভাবে করবেন ওইটাও আছে। মানে এরপরে আপনার মাছ কতটুকু হইলে কোন সাইজের আদার দিবেন, কতগুলি মাছের জন্য কত আদার দিবেন, কত কেজি আদার খাওয়াইতে হবে আপনাকে, আর কতটুকু আসলে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে, কি সমস্যা হলে কি ওষুধ দিতে হবে, এই সব ব্যাপারে আছে। মানে ওইটা তাহলে সম্পূর্ণ একটা চাষ ব্যবস্থার বই? সম্পূর্ণ চাষ ব্যবস্থা আপনার এই গাইডলাইনে আছে। আচ্ছা আচ্ছা, আমি মনে করি এইটা যথেষ্ট। আপনার এই গাইডলাইনটা পড়েই যদি আপনার একটা লোকে মাছ চাষ শুরু করে,
তাহলে সে লস হবে না আর মাছেরও ক্ষতি হবে না আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিস। অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে। আচ্ছা ভাই, এই যে আপনি তো বললেন যে মাছকে এই যে বই অনুসারে খাবার দিলে কোনো প্রকার সমস্যা হয় না, তারপর অন্যান্য ব্যবস্থাও আছে। তো এই যে মাছ তো একটা জীবিত জিনিস, বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণ হইতে পারে। যেহেতু এসে তেলাপিয়াতে এমনিতেই রোগ জীবাণু সংক্রমণ কম হয়, সেটা তো আপনি জানেন। জি আপনার কিরকম রোগ জীবাণু সংক্রমণ হইতে হয়েছে? না না না। আচ্ছা, এই যে ভাই আপনি পুকুর তো দেখতে পাচ্ছি প্রাকৃতিক খাদ্যে সম্পূর্ণ পরিপূর্ণ। জি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি প্রাকৃতিক খাদ্যের জন্য কি করতেছেন আর মাসিক পরিচর্যা হিসেবে কি করেন? আমি মাসিক পরিচর্যার জন্য ওই চুন লবণটাই ব্যবহার করি। আর আমি তেমন কোনো খোল ভুসি বা ওই সার মার এই সমস্ত কোনো কিছু আমি প্রয়োগ আদার্স কিছু দিতেছেন? না না না। আপনি কি এই যে মাছকে যে খাবারগুলো দিতেছেন, এই ক্ষেত্রে কি ভাসমান খাবার দেন না ডুবন্ত খাবার? বাসমান খাবার। ভাসমান খাবার। ভাসমান খাবারটা দেওয়ার কারণ কি আর ডুবন্ত খাবার না দেওয়ার কারণ কি? ডুবান্ত দিলে তো আমি বুঝতেছি না মাছে খাইলো না না খাইলো। আচ্ছা আচ্ছা দেখা গেছে আমি ডুবান্ত খাবার দিলাম, মাছে খাইলো না, আচ্ছা এই আদারগুলি রয়ে গেল, তাইলে কি হলো, ওই পানি নষ্ট হবে, পরিবেশ দূষিত হবে, এতে করে আমার মাছের ক্ষতি হবে, মাছ আচ্ছা। মারাও যেতে পারে। আচ্ছা তা আমি ভাসমান আদার দিতেছি, নৌকার মধ্যে বসে বসে আদার খাওয়াইতেছি, আমার সময় আছে, আমি আদার দিছি, মাছে খাইছে, এরপর আবার দিতেছি, আবার খাওয়া শেষ আবার দিতেছি। আর যদি আমি ভাসমানটাও আমি দিতে নিয়ন্ত্রণ লক্ষ্য করি, মাছ খাওয়ার চাহিদাটা কেমন, ফালাইবার সাথে সাথে যদি মানে খুবই দ্রুত খাই ফেলাইছে, বুঝতে হবে যে চাহিদা আছে, আরও দেওয়া লাগবে, তাহলে আরও দিই, আর না হলে দিই না। আর যদি দিলাম, আমি খাবার পালাইলাম, খুব ইয়া করি, মানে তাড়াহুড়া করি, তারা খাইলো, ফট করে ইয়া হয়ে গেল, আর খাইতেছে না এখন, আচ্ছা তখন আমি খাবার বন্ধ করে দিই, আর দিই না, ওই বস্তা নিয়ে আমি রিটার্ন চলে আসি। আচ্ছা তো এতে করে আমার উপকার হয় কি, যে মানে আমার মাছটা যতটুক চাহিদা অতটুক খাইছে, চাহিদার বাইরে আর খানা আমার পুকুরেও নাই, আমি এদেরকে দিও নাই। আচ্ছা আচ্ছা তাহলে সেক্ষেত্রে ভাসমান খাবার দিলে অনেক দিক দিয়ে বেনিফিট হচ্ছে। অনেক অনেক বেনিফিট আছে। আচ্ছা আচ্ছা, এই যে ভাই আপনি মাছকে তো খাবার খাওয়াইলেন, বড় হয়েছে, 4 মাসে তো 3 কেজি হয়েছে বললেন, জি। 4 মাসের আগেই বললেন, হুম। তারপর এটা তো বাজারজাত করেছেন। হুম। বাজারজাত করার ক্ষেত্রে আপনার মানে কিরকম পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে? বাজারজাতটা কি সহজ ছিল না কঠিন ছিল না কিভাবে করেছেন? বাজারজাত করাটা, বাজারে মাছের চাহিদা ছিল প্রচুর, ওইদিকে আমার কষ্ট করতে হয় নাই। কষ্ট হয়েছে হলো আমার পুকুর থেকে মাছ উঠে রাস্তা পর্যন্ত নিতে, যেহেতু আপনার রাস্তাটি একটু মোটামুটি ভাঙা টাঙা থেকে দেখলাম। সমস্যা, হ্যাঁ। আর এমনিতে কোনো সমস্যা এমনিতে কোনো সমস্যা না না? না, আচ্ছা কোনো আচ্ছা সমস্যা হয়নি। আচ্ছা ভাই, এই যে মাছ চাষ থেকে শুরু করে এই যে বাজারজাত করতেছেন এবং সর্বাত্মক পরামর্শের ক্ষেত্রে সাকিব এগ্রো কি আপনার পাশে ছিল? আলহামদুলিল্লাহ, সব সময় আমার পাশে ছিল। আমি যত সময় ফোন করি আমি ওনাদেরকে পাই। তারা কি কোনো বিরক্ততা দেখায়? না 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 না, কোনো বিরক্তর, বরংস ওনারা দেয়া গেছে প্রতি মাসে 2 থেকে 3 বার আমাকে ফোন দিয়ে ওনারাই খবর নেয়। আচ্ছা আচ্ছা আমি ফোন দিলে তো কথা বলে, তাছাড়া ওনারা নিজেরাই আমার খবর নেয়। আচ্ছা আপনার মাছের কি অবস্থা, মাছের কি পরিস্থিতি, কোনো সমস্যা আছে কিনা, বা আমার কোনো কিছু কথা দরকার থাকলে আমি বললে ওনারা এটা সলভ করে, বা এটা বলে দেয়, এভাবে করেন, এভাবে না এভাবে করেন। আমি ওনাতে যথেষ্ট হেল্প পাইতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি মাছ নিতেছি, পাশাপাশি এই মাছ সম্পর্কে যতটুক জানছি আর কি, নগণ্য, এটা আমি সাকিব এগ্রো থেকে জানছি। আচ্ছা আমি সাকিব যখনই এগ্রো। ফোন দিই ওনারা আমাকে বলে, বা ওনারাও আমারে ফোন দিয়ে সবসময় খবর নেয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তো বলা যায় যে সাকিব এগ্রোর সবকিছুতে আপনি মোটামুটি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আচ্ছা যাক, অনেক আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, এতক্ষণ তো আপনার মাছ চাষ, কিভাবে মাছ চাষে আসলেন, বিভিন্ন ধরনের গল্প করলাম। এখন আপনার 26 সালের পরিকল্পনা কি চিন্তা ভাবনা করলেন? 26 সালের পরিকল্পনা বলতে, আমি এই জেলায় যেভাবে আছি এভাবেই থাকবো, পরিবর্তন করব না কোনো কিছু। আমি তেলাপিয়াটাই বেশি ইয়েতে রাখবো। আর তেলাপিয়া বলতে কোন কোম্পানি তেলাপিয়া? এসএ কোম্পানির তেলাপিয়াটা আমি এটাই রাখবো। আচ্ছা আচ্ছা, আর হয়তো এটা করতে পারি, আমার পুকুর বাড়বে, পুকুর পারবে মানে এসে তেলাপিয়া করবেন একটু বড় পরিসরে। বড় পরিসরে, এটাই আমার টার্গেট আর কি। আচ্ছা আর এখন তো এই মাছগুলা উঠেবার পরে কি পরিমাণ ক্যাশ ক্যাপিটাল আমার কাছে আসে, ওইটার উপরে আমি ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে। আর এগুলো যেহেতু আমার নিজস্ব, আমার চাচাদের বাইরের, তাহলে এগুলোর জন্য আমার কোনো টেনশন নাই, পুকুরের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে মানে 2026 সালে আপনার এসে তেলাপিয়াতেই থাকা হচ্ছে। হ্যাঁ, এটাতে ইনশাল্লাহ আছে, কারণ এসে তেলাপিয়ার রেজাল্টে তো আপনি মোটামুটি না ভালো পাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, যে আপনার মতো যারা আছে, যারা নতুন হুম। চাষি বা অন্যান্য কাজের
পাশাপাশি মাছ চাষ করতে যাচ্ছে, হুম হুম। তাদের কোন মাছ দিয়ে শুরু করতে বলবেন? আমি বলবো যদি সফলতা চায় আর কি, তাহলে এসে তেলাপিয়া চাষ করুক। এটাই চাষ করলে এটাই মনে হয় ভালো একটা প্রফিট পাবে এসে তেলাপিয়া থেকে, যেটা আমি নিজে উপলব্ধি করতে পারতেছি। তো আমি এটা বলবো যে এটা করলে ভালো হবে। পাশাপাশি এবার আপনার বাড়তি যেটা আপনার দরকার লাভের, এটার জন্য আপনি পাশাপাশি কিছু বাংলা মাছ চাষ করতে পারেন। সাথী ফসল হিসেবে দিতে হবে। আচ্ছা, তাহলে অর্থাৎ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, বাড়ে বেশি। এই জন্য এসে যারা নতুন আছে বা পরামর্শের প্রয়োজন আছে, সব দিক বিবেচনায় এসে তেলাপিয়া চাষ করা এসে উচিত। তেলাপিয়া চাষ করা উচিত। এটা আচ্ছা। হলে আপনার যারা নতুন আসতে চাইতেছে, আমার মনে হয় এটাতে আসলে তারা ওই ভালো করতে পারবে। আর একবার এক পজিশনে মানে এক সিজন যদি আপনি চাষ করেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন। আপনার যখন এটা ভালো পাইবেন, তখন তো আপনার, যেমন আমার মতো, আমি এখন সামনে আর একটু বাড়তে চাইতেছি। তো কি জন্য আমি এটা ভালো পাইছি, এই জন্য আমি একটু সামনে অগ্রসর হইতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঠিক এখন আছে। যারা অনেকে আছে মাছ চাষ করে লস খায়, তখন ছাড়িয়ে দেয়। দেখা গেছে এক সিজন করছে, ধরেন 1 বছরে করলো, করার পরে দিয়ে এর আর কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর নাই, সে চলে গেল। এখন আপনি যদি টাইম টু টাইম পরিচর্যা না করেন, মাছের পিছনে আপনি যদি সময় না দেন, সময় ব্যয় না করেন, তাহলে আপনি এখান থেকে লাভ কিভাবে পাবেন? আচ্ছা তো আলহামদুলিল্লাহ, সর্বোপরি কথা হলো আপনি এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি, এবং এটার পিছনে আপনাকে যদি মেহনত করি, সময় দিয়া আপনি এটা উঠাতে পারেন, ভালো একটা প্রফিট আপনি পাবেন, এবং সামনের দিকে আপনার অগ্রসর হইতে আপনার মন চাইবে। আচ্ছা, যাক ইনশাআল্লাহ। এটাই। ঠিক আছে মাহমুদ ভাই, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, ধন্যবাদ আপনাকে। অনেক সময় দিলেন, এবং আপনার যে 26 সালের পরিকল্পনা আছে সেটা আপনি সুন্দরভাবে গুছান, এবং সুন্দরভাবে গুছাতে সাকিব এগ্রো যত সহযোগিতা লাগে সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাই ভালো থাকেন ভাই, জি ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জনকারী মাহমুদ ভাইয়ের গল্পকথা, যিনি নতুন চাষি হিসাবে এবং প্রবাস থেকে ফিরে আসার পর মাছ চাষে মনোনিবেশ করে এসে তেলাপিয়া চাষে পেয়েছেন অন্যরকম সফলতা, এবং একই বছরে সে দুইবার এসে তেলাপিয়া চাষ করছেন। তাই তো মাহমুদ ভাই? জি। আচ্ছা, কারণ এসে তেলাপিয়া খায় কম খায় কম বাড়ে বেশি, বাড়ে বেশি, এবং 4 মাসে 3টাই কেজি হয়। 3 কেজি হয়। এই মাহমুদ ভাইয়ের মতো যারা মাছ চাষে সফলতা অর্জন করতে চাচ্ছেন, তারা এসে তেলাপিয়া চাষ করুন, কারণ এসে তেলাপিয়া চাষে রয়েছে অন্যরকম সফলতা এবং সহযোগিতা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জনকারী ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।